আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। আজ বিকেল ৩টায় টেলিভিশনে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের সম্ভাব্য আকার ৭,৯০,০০০ কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ৫.৫ লাখ কোটি। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৫.৫%, আর মূল্যস্ফীতি ৬.৫%। কিছুটা সংকোচনমূলক হলেও বাজেট গরিব মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলে জানান অর্থ উপদেষ্টা। এবারের বাজেটের দর্শন হল সমতা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। গণঅভ্যুত্থানের পর দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর এই বাজেটের মাধ্যমে রাজনীতি, অর্থনীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাকে। যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায়, আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। বরাদ্দের দিক থেকে পতিত আওয়ামী লীগ সরকারের বাজেটে থাকতো রেকর্ডের ফুলঝুরি। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হতো নানা অপ্রয়োজনীয় প্রকল্প। এসব প্রকল্পের উদ্দেশ্য ছিল দুর্নীতি, জানান পরিকল্পনা উপদেষ্টা। এত প্রকল্প পেয়েছি এবং সেগুলোর অনেকই হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং সেই সব প্রকল্পগুলোর মধ্যে অনেক অসঙ্গতি আছে, অনেক বাড়তি ব্যয় আছে, নকশার ভুল আছে। এবারের বাজেটে মানুষের কল্যাণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান অর্থ উপদেষ্টা। বাজেটের সম্ভাব্য আকার ৭,৯০,০০০ কোটি টাকা। এনবিআর ও এনবিআর বহির্ভূত আয় ধরা হয় ৫,৬৪,০০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন প্রকল্প বা এডিপি বরাদ্দ ২,৩০,০০০ কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে ২,২৬,০০০ কোটি টাকা। ঘাটতি মেটাতে দেশি বিদেশি ঋণ নিতে হবে সরকারকে। আমাদের ফোকাস হলো প্রথমত যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান। এখন পর্যন্ত যেটা গ্রোথ হয়েছে 7% বলে, সাধারণ মানুষ কিন্তু এটা অনেক ফলটা পায় না। পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ধরা হয়েছে ৫৮,৯০০ কোটি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২,৩০০ কোটি, শিক্ষায় ২৮,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি একটি উৎপাদনমুখী তথা কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়তে বাজেটে নীতি সহায়তা থাকছে বলছেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি উন্নয়নশীল বাংলাদেশের সোপান পেরিয়ে একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ারও নীতি সহায়তা থাকছে আসছে বাজেটে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। বাজেটে ব্যবসা প্রতিবন্ধকতা দূর করতে নীতি সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ব্যক্তি করমুক্ত আয় সীমা ৩,৭৫,০০০ টাকা হবে বলেও জানান তিনি। ওনাদের যত বাধা আছে এগুলোকে কমিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, ইজি করা, আমরা ওইটি চেষ্টা করছি। আবার ওভারঅল তো আমাদের ট্যাক্স কালেকশনে বাড়াইতে হবে, সুতরাং কিছু কিছু জায়গায় তো সেই দুদিকে নজর আছে। নন ট্যারিফগুলোকে আমরা সহজ করে দিচ্ছি যতটা সম্ভব। এবার অন্যান্য প্রসঙ্গ। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকত-আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামির ৫০,০০০ টাকার জরিমানার আদেশ বহাল রাখা হয়েছে রায়ে। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। শুনানি শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এক রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়। পরে দণ্ডিত আসামিরা আপিল করেন। ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে, কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল। এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনহা সহ ২ থেকে ৩০০ মানুষের জীবন এইভাবে হানি হতো না। আমরা মনে করি বিচারের এই ক্ষতটি অ্যাপিলেট ডিভিশন টেক কেয়ার করবেন এবং অ্যাপিলেট ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ প্রসিডিংস জড়ো করে শাস্তির সম্মুখীন করা হবে। আমরা আপাতত সন্তুষ্ট।
সকালে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়তে হয় কর্মজীবী মানুষদের। দেশের বিভিন্ন স্থানে আরও হালকা ও ভারী বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বলা হয়, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় বিদ্যুৎ চমকানো সহ দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সমুদ্র বন্দর উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে সিলেটে উজানের ঢলের প্রভাবে বেড়ে যাওয়ায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে কুশিয়ারা নদীর পানি এখন 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সামান্য কমেছে সুরমার পানি। অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় 32 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারত থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আতঙ্কে রয়েছেন হাওড়া নদীপাড়ের বাসিন্দারা। এছাড়া স্থলবন্দরের পাশ দিয়ে কয়েকটি খালে বয়ে যাওয়া হাওড়া নদী দিয়ে অস্বাভাবিকভাবে পানি ঢোকার কারণে তলিয়ে যাচ্ছে উপজেলার কয়েকটি গ্রামের জমি ও রাস্তাঘাট। এদিকে ভারী বৃষ্টিপাত না হওয়ায় ও পাহাড়ি ঢল কমে আসায় সুনামগঞ্জের নদ নদীর পানি ধীর গতিতে বাড়ছে। 24 ঘন্টায় সুরমা নদীর পানি মাত্র 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বাড়ছে। ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করায় অনেক শ্রমিক প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। এদিকে যাত্রীদের নিরাপত্তায় চন্দ্রা এলাকা জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী ও পুলিশ। ঈদযাত্রার শুরুতেই নবীনগর চন্দ্রা মহাসড়কে শুরু হয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলকারী যাত্রীরা। কয়েকদিনের টানা বৃষ্টিতে মহাসড়ক সহ সংযোগ সড়কগুলোতে ভয়াবহ খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে সড়কে বিভিন্ন যানবাহন আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রৌফ জানান, ধকল এড়াতে কর্মজীবীদের পরিবারের সদস্যরা বাড়ি ফিরতে শুরু করেছে। পাশাপাশি পশুবাহী যানবাহন নিয়ে রাজধানীতে যাচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদুল ইসলাম সঞ্চয়। সঞ্চয়, এই মুহূর্তে মহাসড়কের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? যানবাহনের চাপ কেমন জানাবেন? ইতিমধ্যেই কিন্তু রাজধানী থেকে উত্তর এবং দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছেন শ্রমজীবী মানুষ এবং তাদের পরিবারের স্বজনেরা, যার ফলে কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের একটি দীর্ঘ চাপ কিন্তু আজকে সকাল থেকে আমি লক্ষ্য করছি। আমি যদি আপনাদেরকে কিছু এই মুহূর্তে দেখাই, সিরাজগঞ্জের যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে কিন্তু অন্যান্য সময়ে প্রতিদিন প্রায় 18 থেকে 20,000 যানবাহন চলাচল করে এবং ঈদ মৌসুমে কিন্তু এই যানবাহনের সংখ্যাটি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পায়। এই মহাসড়কটি চলাচলকারী দ্বিগুণেরও বেশি। আজকে সকাল থেকে আমরা এই মহাসড়কে রয়েছি। সকাল থেকে যেমনটি দেখছি, একদিকে ঢাকা থেকে উত্তর এবং দক্ষিণাঞ্চলগামী যে যাত্রীবাহী যানবাহনগুলো রয়েছে, গণপরিবহনগুলো রয়েছে, সেগুলো চলাচল করছে। পাশাপাশি যে পশুবাহী যানবাহনগুলো উত্তর এবং দক্ষিণাঞ্চল থেকে রাজধানীর দিকে যাচ্ছে, আসলে উভয় দিকেই কিন্তু রাস্তায় যানবাহনের আজকে চাপ রয়েছে, যেটি আমরা সকাল থেকে লক্ষ্য করছি। আজকে আমরা কথা বলেছিলাম সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত রাত থেকে কিন্তু এই মহাসড়কটিতে যানবাহনের চাপ অন্যান্য সময়ের চেয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই চাপ কিন্তু সময় যাওয়ার সাথে সাথে ঈদ যত ঘনিয়ে আসবে, এই যানবাহনের চাপ কিন্তু আরো বৃদ্ধি পাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। ধন্যবাদ সঞ্চয়।
ঈদ ঘনিয়ে আসায় বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। তবে নেত্রকোনার কোরবানির হাটে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে। গেল 4 দিন ধরে চলা বৃষ্টির কারণে হাটগুলোতে গরু নিয়ে বিক্রেতারা আসলেও ক্রেতা নেই। এতে বিপাকে পড়েছেন বিক্রেতা ও হাটের ইজারাদাররা। বিক্রেতারা বলছেন 2-1 ক্রেতা আসলেও দরদাম করে না কিনেই চলে যাচ্ছেন। নেত্রকোনায় চলতি বছর চাহিদার চেয়ে 28,000 বেশি পশু প্রস্তুত করা হয়েছে। নাটোরের বৃহত্তম তেবাড়িয়া হাট জমে ওঠে ক্রেতা বিক্রেতার সমাগমে। হাটে বিক্রেতারা জানান, গেল বছরের তুলনায় এবারের হাটে গরুর দাম অনেকটাই কম। হাটের নিরাপত্তায় জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করেছে। এদিকে ঈদকে ঘিরে মৌলভীবাজার জেলায় প্রস্তুত করা হয়েছে 80,637টি পশু। এসব পশুকে প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছেন খামারিরা। অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু চোরাচালান বন্ধ রাখার দাবি জানিয়েছেন খামার মালিকরা। দামের পরিমাণ একেবারেই কম, ক্রেতা নাই বললেই চলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, গরুর আমদানিও ভালো আছে। সামনে দিতে খামারে চালানি সম্ভব না, অবস্থা একেবারে খারাপ হয়ে যার দিন দিন। আজ ইন্ডিয়ান গরু আইয়ারি আমরা যত খামার আছে সব খামার দে সব ব্যাপারে মনে হইলে লসে গিয়ারি জিও করা লাগে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রূপগঞ্জের শিমুলিয়া হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM রোবেল মাহমুদ। রোবেল, হাটে বেচা কেনা কেমন দেখতে পাচ্ছেন? ক্রেতা বিক্রেতারাকে কি বলছেন জানাবেন। জি ছাদিয়া, যেমনটা জানাচ্ছিলাম, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে ঢাকার পূর্বাচলের পাশে এবং রূপগঞ্জের মধ্যস্থল এবং গাজীপুরেরও কিন্তু যে মধ্যস্থলে একটি হাট রয়েছে, সেটা কিন্তু শিমুলিয়া একটি হাট রয়েছে। সেই হাটটি কিন্তু শুধু ঈদের জন্য নয়, এই হাটটি কিন্তু সারা বছর ব্যাপী কিন্তু এই হাটটি এখানে ঐতিহ্যবাহী একটি হাট হিসাবে এখানে পরিচিত। তবে আমি যেমনটা জানাতে চাই যে এবার যে সামনে ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু এই শিমুলিয়াতে কিন্তু অনেক গরু এসেছে। তবে আসলে জানেন যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু দেখা যায় যে এই যে পেক কাদা পুরা মাঠ কিন্তু তেমন কিন্তু আমরা দেখাতে পারছি না আপনাদেরকে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ যে গরুগুলো রয়েছে সেখানে কিন্তু এখানে এসেছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার গরু যে বেচাকিনিটি রয়েছে, এখন পর্যন্ত যারা এখানকার যে পাইকার রয়েছে বা যারা এখানকার ক্রেতা বিক্রেতা যারাই কিন্তু আছে, তারা কিন্তু আমাদেরকে বলেছেন এখন পর্যন্ত আমরা আজকে। ধন্যবাদ আপনাকে। পাওনা টাকা চাওয়ায় খালাতো বোনজামের হাতে হত্যার শিকার হন ইয়াসিন নামের এক যুবক। রোববার রাতে যাত্রাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াসিনের পরিবার জানান, হোটেল বিক্রির টাকা চাইতে গেলে আলামিনের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে হত্যাকারী আলামিন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে। পরে ইয়াসিনকে ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভুক্তভোগীর স্ত্রী জানান, কিছুদিন আগে হোটেলটি বিক্রি করা হয় ভগ্নিপতি আলামিনের কাছে। হোটেলের বাকি 10,000 টাকা নিয়ে অনেকদিন ধরেই ঘোরাচ্ছিলেন ইয়াসিনকে। কিশোরগঞ্জে পানিতে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন সদর উপজেলার 4 বছর বয়সী ওবায়দুল্লাহ ও পাকুন্দিয়া উপজেলার 5 বছর বয়সী মাহাদ। সম্পর্কে 2 জন মামাতো ফুফাতো ভাই। গতকাল সন্ধ্যায় সদর উপজেলায় ঘরের পাশে গর্তে পড়ে মারা যায় তারা। পুলিশ ও পরিবার জানায়, বিকেলে মাহাদ ও ওবায়দুল্লাহ খেলতে বের হয়। অনেকক্ষণ হয়ে যাওয়ায় তাদের খুঁজতে বের হলে ঘরের পাশের গর্তে এই 2 শিশুকে ভেসে থাকতে দেখা যায়। পরে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45-টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।